আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য আসলাম। তো কি কথা বলার জন্য আসছি সেটা আর ভনিতা করব না, সবকিছু আপনারা জানেনই। তো আমার শ্বশুর বাড়ির বিষয়ে কিছু কথা বলতে আসছি, আর আমার বাড়ির বিষয়ে। তো আজকে দুপুর বেলায় লিখনের বাবা একটা ভিডিও আর কি আপলোড করছে। তো আপনারা সেটা দেখছেন, দেখে অনেকে অনেক কিছু বলতেছেন। তো আমাদের সম্পর্কে তো আপনারা প্রায় সব কিছুই জানেন। তো আমি আর কি ওই ভিডিওটা আমি দেখি নাই, আর সে যে ভিডিও বানাইছে সেটাও আমি জানতাম না। পরে যখন ভিডিওটা আপলোড দিছে তখন আমি দুপুরবেলায় ভিডিওটা দেখার পরে আমি একটু আজকে ব্যস্ত ছিলাম, আমার বাড়িতে আত্মীয় স্বজন আসছে। তো সেই ভিডিওগুলো পাবেন আপনারা। তো তখন এই জন্য আমি একটু ব্যস্ত ছিলাম। তারপরে যখন দুপুরে ভিডিও দিচ্ছে তখন আর কি দেখলাম, দেখার পরে আপনাদের কিছু কমেন্ট দেখলাম। কমেন্ট তো আমার এখানে মনে করেন যে আজকে 1 মাস ধরেই খারাপ আসতেছে। আমি 1 মাস ধরে আর কি ফাঁকে আছি, মানে দূরে আছি। তো 1 মাস ধরেই খারাপ আসতেছে। তো খারাপ কমেন্ট আসলেও আমাদের কোনো অসুবিধা নাই, কারণ আমরা তো খারাপকে তো মানুষ খারাপই বলে। তো কিছু কথা বলার জন্য আসলাম। আমি চাইছিলাম যে আমার শ্বশুরবাড়ির বিষয়ে আমি আর কোনো ভিডিও বানাবো না। তারা আমাদের নিয়ে যতই বানাক ভিডিও, 1টা বানাক, 10টা বানাক, 100টা বানাক, দরকার পড়ে 500টা বানাক, তাতেও আমরা আর কখনোই কোনো ভিডিও বানাবো না। তাদের বিষয়ে কোনো কিছু আলোচনাও করব না। তারা যতই বলুক আর না বলুক, আমরা কিছুই আলোচনা করব না। কারণ আমাদের ভাগ্যে যেটা আছে সেটা আগেও হয়েছে, এখনো হইতেছে। তো আমি শুধু এতটুকুই আর কি বলার জন্য আর কি আসলাম, আপনাদের কমেন্ট দেখা বলার জন্য আসলাম। সেটা হইতেছে, অনেকের ভিডিওই দেখি, অনেকের ভিডিওতে শুনি। আমি প্রথম থেকেই আমার বাড়িতে যত ঝামেলা হয়েছে, প্রথম থেকে আমি কিন্তু আমার সাথে যতটুকু ঝামেলা হয়েছে আমার শাশুড়ির, আমার শ্বশুরের, ততটুকুই আমি ভিডিওতে বলছি। আর কিন্তু কারণ আমি কিছুই বলি নাই, কোনো একটা মানুষের নামেও না, আমার শ্বশুর বাড়ির লোকের একটা মানুষের নামেও আমি কিছু বলি নাই। সেটা হোক আমার ননদ, হোক আমার দেবর, বা আমার কাকা শ্বশুর বা কাকি শাশুড়ি, কারণ আমি কিছু বলি নাই। শুধু বলছি আমার শাশুড়ি আমার সাথে কি করছে, আমার শ্বশুর আমার সাথে কি করছে, এতটুকুই বলছি। তাছাড়া কিছুই বলি নাই। তো কে আমার ভালো করছে, কে আমার খারাপ করছে, এগুলা কিন্তু আমি কিছুই বলি নাই। কারণ ওই বাড়ির সবাই আমার জন্য ভালো করছে, এটা আমি এখনো বলি, আগেও বলছি। তাই বলে যে আমি কারোর জন্য খারাপ করছি এমনটা কিন্তু না। ওরা স্বীকার করুক আর না করুক, আমি নিজে জানি যে আমি কতটুকু ওদের জন্য ভালো করছি আর খারাপ করছি। এমনকি ওরা নিজেও জানো। ওরা যদি স্বীকার নাও করে, ওরা মনে মনে অবশ্যই বলতে পারবো যে আমি কি করছি ওদের জন্য। আর আমাদের বিয়ে 11 বছর হয়ে গেছে। 11 বছর আগে আমাদের বিয়েটাও কিন্তু ইসলাম ধর্ম মতে হয়েছিল। আমি কিন্তু প্রথম থেকেই ইসলাম ধর্ম অনুযায়ী থাকতে চাইছি। আমার শ্বশুর কিন্তু জানে। এই যে আমার শ্বশুর একটাবার কার ভিডিওতে যেন বলছিল, সে নাকি আমার বিয়ের আগে কি যেন করছিল যে বিয়ে যাতে না করি, সেগুলো সম্পূর্ণটাই মিথ্যা। সেটা আমার শ্বশুর নিজেও জানে, আমরাও জানি। সে ভিডিওতে বলছে আর না বলছে সেটা সে নিজে ওই দিন লিখনের বাবাকে ফোন দিয়ে ঠিকই স্বীকার করছে যে তখন আমি আবেগের বসে অনেক কিছু বলে ফেলাইছি মানুষের বুদ্ধি শুনে। কিন্তু এগুলো একটাও সত্যি না। এটা কিন্তু ফোনে লিখনের বাবাকে ঠিকই বলছে, কিন্তু ভিডিওতে পচানোর জন্য, আমাদেরকে পচানোর জন্য কিন্তু অনেকেই অনেক কিছুই বলছে। কিন্তু আমরা কিন্তু কারণ আমি কিছুই বলি নাই। যতটুকু বলছি শুধু আমার সাথে যা ঘটছে সেটুকুই বলছি। তাছাড়া কিন্তু অন্য কোনো মানুষের নামে কোনো বদনাম করি নাই আমি। কিন্তু তারা করছে, যেটা করছি সেটাও করছে, যেটা করি নাই সেটাও করছে, সমস্যা নাই। তো আমাদের বিয়েটা হয়েছে আমার ধর্ম অনুযায়ী। আমার 10 বছর 11 বছর আগেই লিখনের বাবা আমাকে ইসলাম ধর্ম অনুযায়ী আমাকে বিয়ে করছে। সেই অনুপাতে আমার ছেলেরা কিন্তু সর্বপ্রথম থেকেই, মানে জন্মগতই তারা মুসলিম। কেন বলেন তো? কারণ লিখনের বাবা 10 বছর আগেই ইসলাম ধর্ম গ্রহণ করেই আমাকে বিয়ে করছিল। কিন্তু সেটা কিন্তু আমার শ্বশুর জানতো। আমি 1 বছর সাবার ছিলাম, সেইখানে কিন্তু আমি ইসলাম ধর্ম অনুযায়ী ছিলাম। তখন কিন্তু আমি শাখা সিঁদুর পরি নাই। আমি আমার শ্বশুরকে
অনুরোধ করছিলাম যে আমি শাখা সিঁদুর কখনোই পরবো না। সে আমাকে বাড়িতে নিয়ে গেছিল, বাড়িতে নিয়ে যায় তারপরে আমাকে শাখা সিঁদুর পরতে বাধ্য করছে, বলছে যে না এখানে থাকতে হইলে, সমাজে থাকতে হইলে শাখা সিঁদুর পরতে হইব। আর আমিও লিখনের বাবার কথা এর আগেও বলছি, লিখনের বাবা আমাকে অনুরোধ করছিল যে আমার বাবা একটা বোন, ওদের ফালে রেখে আমি যাইতে পারবো না, তুমি এখানে থাকতে হইলে এইভাবেই থাকো। হ্যাঁ কথা বলি। তো সেই জন্য আমি শাখা সিঁদুর পরছি। কি এই জন্য আমি বলছি যে আমি পরিস্থিতির শিকার হয়ে শাখা সিঁদুর পরছি, তাদের মন মতো থাকার চেষ্টা করছি, তারা যেভাবে বলছে সেইভাবে থাকার চেষ্টা করছি। এমনকি আপনারা অনেকেই বলতেছেন যে আমার বাবার বাড়ির লোক এত বছর কেউ যোগাযোগ করলো না, এত বছর কেউ ই করে নাই, এখন করতেছে কেন? আমার বাবার বাড়ির লোক সেই সর্বপ্রথম থেকে আমাকে আনতে চাইছে, অনেকে অনেকবার গেছেও আমার শ্বশুর বাড়ি আমাকে আনতে, শুধুমাত্র আমি তাদের ফালিয়ে আসি নাই বিধায় তারা আমাকে আনতে পারে নাই। যদি আমি চলে আসতে চাইতাম নিজে, আমি যদি চাইতাম তাহলে কেউ আমাকে আটকেও রাখতে পারতো না, তারা ঠিকই নিয়ে আসতো। কিন্তু আমি তাদেরকে ভালোবেসে ওইখানে থাইকে গেছিলাম, আমি আসি নাই, সেই জন্য আমার বাপের বাড়ির লোক কেউ আনতে পারে নাই, কারণ মেয়ে যেখানে রাজি থাকবে সেখানেই। কিন্তু এত বছর পরে দেখলাম যাদের জন্য এত কিছু করলাম তারাই কি দিল, বাস দিল, সোজা বাংলা কথা। এই জন্য আমি আইসা পড়ছি। তো আমার ছেলেরা জন্মগতভাবেই মুসলিম, আর ওকে যে আমরা লিখনকে এখানে এসে যে মুসলমানি করাইছি, ওর বয়স হয়ে যেতেছে, এই জন্য করাইছি। আরেকটা কথা হইতেছে, কারো বিষয়ে আমি কোনো কিছুই বলবো না, শুধু একটা কথাই বলবো, আমার ননদ, ওর বিষয়ে আমি কখনোই ভিডিওতে কখনো কোনো খারাপ কিছু বলি নাই, কিন্তু ওর জন্য কিন্তু আমরা ভিডিওতে অনেক খারাপ খারাপ কথা শুনছি। এই যে ও যে শ্বশুর বাড়ি থেকে আইসা পড়ছিল, ওর বিয়ে ঠিক হয়েছিল, আমরা আনছিলাম, এই বিষয়ে কিন্তু আপনারা অনেকে অনেক কিছু বলছেন, সেগুলা কিন্তু সব কিছু আমরা মুখ বুঝে নিছি। এখনো বলেন যে ওর জীবন আমরা নষ্ট করে দিছি, ওর স্বামী মারা গেছে, সেটা কি আমাদের দোষ, আমাদের কর্মফল? আমরা মেরে ফেলাইছি? মারি নাই। তাহলে ওর স্বামী মরছে, সেটা কি আমাদের জন্য ও অসহায় হয়েছে? না, ওর শ্বশুর বাড়ি থেকে আইসা পড়ছে, আমরা জোর করে আনছি? জোর করে আনি নাই। ও যদি না আসতে চাইতো আমরা জোর করে আনতে পারতাম? ওর বিয়ে ঠিক হয়েছিল, আমরা দুইজন একা বিয়ে ঠিক করছিলাম না, বাড়ির সবাই মিলে বিয়ে ঠিক করছিল। ওর যে বিয়ে যেখানে ঠিক হয়েছিল সেটাও কিন্তু পাত্র কিন্তু আমরা দেখাই নাই, অন্য কেউ দেখাইছে। তাহলে তাহলে দোষ শুধু কেন আমাদের থাকবে? এখন তো বাপের বাড়িতে আছে, আমার শ্বশুরের জায়গা সম্পত্তি তো সব আগে বিক্রি করে দিছে, আছে শুধু বাড়িটা আর ওই পুকুরটা, মাত্র কত ডিসিম, হয়তো 30 ডিসিম জায়গা। এই 30 ডিসিম জায়গায় আমার শ্বশুরের আছে, আর কিচ্ছু নাই, আর তো সব আগে বিক্রি করছে আমার বিয়ের আগে। হ্যাঁ এটা রাখো, ওইখানে রাখো। তো আমরা এখানে আইসা পড়ছি, আমার শ্বশুরকে কিন্তু একবারও বলি নাই যে আমাকে জায়গা সম্পত্তি দিয়ে দিতে হবে, আমরা বলি নাই। যদি জায়গা সম্পত্তির লোভ করতাম তাহলে এইখানে আসতাম না, ওইখানেই থাকতাম। তো আমার শ্বশুর ওই দিন বলতেছে, ফোন দিয়ে বলতেছে যে লিখনের বাবারে বলতেছে, তুই তো গেছস, তুই তো যায় ভালো একটা জায়গায় গেছস, ঠিক আছে, কিন্তু বাড়িতে তো অশান্তি হইতেছে, নূপুরের সাথে তো ঝামেলা করতেছে, এখন যদি নূপুর আমারে বলতেছে যে আমার একটা ব্যবস্থা করো, ব্যবস্থা না করলে আমি কই যাবো। তো পরে লিখনের বাবা বলছে যে জায়গা সম্পত্তি আমার কিছুই লাগবো না, তোমার জায়গা যদি আমি লুপ করতাম তাহলে আমি আসতাম না, তুমি নূপুরের একটা ব্যবস্থা করে জায়গা সম্পত্তি ওর নামে লেখা দাও, ও এখানে যাতে স্থায়ীভাবে থাকতে পারে। এইটা কিন্তু আমার শ্বশুরকে সরাসরি বলছে লিখনের বাবা। এটা আপনারা যেভাবেই নেন না কেন, এমনকি আমার শ্বশুরকে কিন্তু ওই দিন টাকাও পাঠাইছে লিখনের বাবা, 10,000 টাকা পাঠাইছে। কেন পাঠাইছে? লিখনের আমার শ্বশুর অসুস্থ, বলছে যে আমি অসুস্থ, আমার শাশুড়ির সাথে নাকি ঝগড়া হয়েছে। এখন তো আমরা চলে আসছি, জানুয়ারির 5 তারিখে আমরা বাসায় গেছি, আজকে ফেব্রুয়ারির 14 তারিখ, মাত্র কয়দিন হয়েছে? 1 মাস 10 দিন। 1 মাস 10 দিন ধরে আমরা বাহিরে, বাড়ির বাহিরে। এতদিন কিন্তু সংসার আমরাই চালাইছি, সংসারের যাবতীয় খরচ আমরাই করছি। এই মাসেও আমরা টাকা পাঠাইছি আমার শ্বশুরকে সংসার চালানোর জন্য, ভবিষ্যতেও পাঠাবো। আমার শ্বশুরকে আমার লিখনের বাবা বলছে যে বাবা তুমি চিন্তা করো না, তোমার সংসারে যা খরচ লাগে আমি দিমু,
তোমার যদি অসুস্থতার খরচ লাগে সেটাও আমি দিব। আমার শ্বশুর এমনও বলছে যে যদি আমি আমার শ্বশুরকে নাকি আমার শাশুড়ি খাইতে দেয় নাই, 2 দিন নাকি না খেয়েছিল। ছেলের কাছে এই কথা বইলে বলে কান্না করছে। পরে লিখনের বাবা বলছে তাহলে তুমি আমার এখানে এসে পড়ো। আমার শ্বশুর কিন্তু সেটাও রাজি হয়েছে, বলছে যে ঠিক আছে আমি তোদের সাথে দেখা করতে আসবো, যদি ভবিষ্যতে কোনোদিন যাওয়া লাগে তাও যাবো। এই কথা কিন্তু আমার শ্বশুর বলছে। অন্য সবাই আমাদের নামে বদনাম ঠিকই করে, কিন্তু আমার শ্বশুর কিন্তু ঠিকই বদনাম মানুষের কথা শুনে যদি কইরাও থাকে, সে কিন্তু মনে মনে ঠিকই জানে যে কে ভালো আর কে খারাপ। আমি নিজের ভালো প্রমাণ করতে চাই না আর করবো না, কারণ আমি যত যাই বলি না কেন আপনারা আমাকে খারাপই ভাববেন। ধর্ম নিয়ে না বইলে একটু নিজের বিবেক দিয়ে বিবেচনা করবেন, নিজের ভিতরে বিবেক দিয়ে বিবেচনা করে দেখবেন কোনটা সত্য কোনটা মিথ্যা। আমি আজকের পরে যত যাই হোক, যদি ঘূর্ণিঝড়ও আসে তাও আমার শ্বশুর বাড়ির বিষয়ে আর একটা ভিডিও বানাবো না, আজকেই শেষ। এতে আপনারা ভালো বললে ভালো, খারাপ বললে খারাপ। এই যে আপনারা বলেন যে আমার ননদকে আমরা জলে ভাসিয়ে রেখেছি, নদীতে ভাসিয়ে রেখেছি, না, নদীতে ভাসিয়ে রেখে আসিনি। নদীতে যদি ভাসিয়ে থাকি আমরা ভাসছি, কারণ আমার স্বামীর বর্তমানে পায়ের নিচে একটু মাটি নেই, কিন্তু আমার ননদের পায়ের নিচে কিন্তু আমরা মাটি রেখেছি, মাটি নিয়ে আসি নাই। এই যে এত ঝামেলা হইলো, আমরা বাড়ির থেকে বেরোয় এসে পড়ছি। আমার শ্বশুরকে একটা বার আটকাইছে, আমার শ্বশুরকে একটা বার লিখনের বাবার বলছে যে তোরা বাড়ি ছেড়ে যাইস না, সম্পত্তি তোর নামে লেখা দিব। লিখনের বাবা কেন আসছে? ভয়ে আসছে না। আমার শ্বশুর যখন বলছে যে তোর কিছু হয়ে গেলে আমার তোর বউরে তোর সন্তানরে বাড়িতে উঠতে দিব না, সেই ভয়েই তো। কিন্তু যদি আমার শ্বশুর একটা বার বলতো যে তুই যে ভয়ে যাইতে চাইতেছস সেই ভয় মিটিয়ে দিই, তোর নামে সব সম্পত্তি লেখা দিব, তুই যাস না, তাহলে কিন্তু আর আসতো না। কারণ তখন তার ভয় থাকতো না। তার নামে যদি সম্পত্তি থাকতো তখন তার ভয় থাকতো না যে না আমি মরে গেলে আমার নামে সম্পত্তি আছে, আমি মরে গেলেও আমার সন্তান আমার বউ এখানে টিকে থাকতে পারবো, এটা কিন্তু তার ভয় থাকতো না। কিন্তু তার ভয় কোনটা? যে সম্পত্তি আমার বাবার নামে, আমি অসুস্থ মানুষ, আজকে যদি আবার কিছু হয়ে যায় ওদেরকে বাড়ি থেকে লাথি দিয়ে বের করে দেওয়ার 1 মিনিট সময় লাগবো না, বের করে দিব, এটা সে জানে। এই জন্য আজকে 1 মাস বাড়ি থেকে বের হয়ে এসে পড়ছি। এখন ঝগড়া লাগছে বাড়িতে, আলাদা নাকি খায়, সত্যি মিথ্যা জানি না, যতটুকু আমার শ্বশুরের মুখে শুনছি ততটুকুই। সে এখন সত্যি বলছে না মিথ্যা বলছে, কারণ আমরা ওইখানে থাকি না, আমরা জানি না, কিছুই জানি না। তো 1 মাসে এই ঝগড়া লাগছে, আর 1 মাসের মধ্যেই বলতেছে যে আমার মেয়ের তো একটা ভবিষ্যৎ আছে, মেয়েরে তো লেখা দিতে হইব, লেখা যদি না দেই তাহলে তো মেয়ের যদি বের করে দেয় তখন কি করবো? ও মেয়ের ভবিষ্যৎ আছে এই জন্য চিন্তা করছো, নিজের মেয়ে বইলে, আর আমি পরের মেয়ে বইলে চিন্তা ছিল না। তখন ঠিকই বলতে পারছো যে স্বামী মরে গেলে বউ বাচ্চা বাড়িতে উঠতে দেব না, অন্যের মেয়ে, এই জন্য। এটাই হইতেছে নিজের আর পরের। আজকে আমার স্বামীর যদি কিছু হয়েও যায়, আমার মা বাবা কিন্তু কখনো বলতে পারবো না যে ওদের বাড়িতে উঠতে দেব না। আজকে 11 বছর পরেও কিন্তু আমার মা বাবা আমাকে মাইনা নিচ্ছে। একটা কথা কি জানেন? ধৈর্যের ফল মিষ্টি হয়। ধৈর্য ধরে থাকুম, দেখি আল্লাহ কোন পর্যন্ত নিয়ে যায়। তো এই যে আমার ননদের যে বিয়ে ঠিক হয়েছিল, আপনারা অনেকে বলছে যে এত তাড়াতাড়ি কেন বিয়ে দিতেছ, ওর জীবন নষ্ট করতেছ। ও যদি রাজি না থাকতো তাহলে কিন্তু আমরা বিয়ে দিতেও পারতাম না, বিয়ে ঠিকও করতে পারতাম না। বাড়ির মানুষ ঠিক আছে, বাড়ির মানুষ সবাই বলছে, বিয়েটা ঠিক করার সময় কিন্তু আমরা নিজেরা বিয়ে ঠিক করি নাই একলা একলা। আর আবার বললামই তো তখন যে পাত্র কিন্তু আমরা দেখাই নাই, পাত্র বাড়ির মানুষই দেখাইছে। তো বাড়ির মানুষ দেখাইছে, লিখনের বাবা বড় ভাই হিসেবে যতটুকু দায়িত্ব পালন করার দরকার ছিল ততটুকুই করতে চাইছে, কিন্তু পারে নাই। তো ওকে বলছে বিয়ের কথা, ও কিন্তু রাজি হয়েছে দেখাই আসছিল। রাজি যদি না হইতো আমরা কিন্তু জোর করে আনতে পারতাম না। ওর শ্বশুর বাড়ির মানুষকেও আমরা অনেক কিছু বলছি, তারাও আমাদের অনেক কিছু বলছে।
কিন্তু আপনারাও আমাদের অনেক কিছু বলছেন যে আমরা ওর জীবন নষ্ট করতেছি, ওরে জোর করতেছি, বা এত তাড়াতাড়ি বিয়ে দিতেছি, বিয়ের 1 বছরই হয় নাই, মানে ওর স্বামী মারা যাওয়ার 1 বছর হয় নাই, এইসব বিষয় নিয়ে অনেক কিছুই বলছেন। তখন কিন্তু ও রাজি ছিল দেখাই আমরা বিয়ে দিতে চাইছি। রাজি যদি না থাকতো আমরা কিন্তু জোর করেও পারতাম না। ও যদি একবার বলতো যে না আমি বিয়ে বসুমো না, আমি এখানেই থাকুম, কারো সাধ্য ছিল না যে ওরে নিয়ে আসতে, বা ওরে কেউ রাজি করাইতে পারতো না যে তুমি বিয়ে বসো, তাহলে দোষটা কেন আমাদের একলারই থাকবো? তারপরেও কিন্তু আমরা নিজের ঘাড়েই নিছিলাম সম্পূর্ণ দোষ, কারণ আমি কিন্তু কিছু কখনোই বলি নাই। আপনারা ভিডিওগুলো একটু দেখবেন যে কারণ আমি কোনো সময় কিছু বলছিলাম কিনা। আপনারা দোষ দিচ্ছেন, আমরা দোষ মাথা পাইতে নিছি, একবারও কিন্তু বলি নাই যে না আমরা বিয়ে ঠিক করি নাই, অমুকে বিয়ে ঠিক করছে, আমরা ওকে আনি নাই, অমুকে আনছে, এই কথা কিন্তু বলি নাই। আর হইতেছে এখন শুনতেছি যে ও নাকি বিয়ে বসবো না। ঠিক আছে, বিয়ে যদি না বসে তাহলে তোর কেউ জোর করে, মানে ওই দিন আমার শ্বশুর বললো যে নুপুর নাকি বিয়ে বসবো না, তাহলে তো ওর তো একটা ব্যবস্থা করতে হইব। তো এইখানে আর কি জায়গা সম্পত্তি যা আছে লেখা দেয় ওর নামে, তাহলে ও এইখানে আর কি ওর নিজের সংসার করতে পারবো। ঠিক আছে, সেটাও আমরা মানে ভালোভাবে বলছি যে ঠিক আছে সমস্যা নাই, আপনার যেটা ভালো মনে হয় সেটা আপনি করে, আমাদের কোনো আপত্তি নেই। কারণ আমরা যেহেতু এখানে আইসাই করছি, ওই সম্পত্তির উপরে আমরা কোনো অধিকার ফলাবো না। আর সে যদি নিজে ইচ্ছায়ও, সে তো দিবেই না, সেটা তো জানি, কারণ সে সেদিন অনুমতি নিছে লিখনের বাবার কাছ থেকে যে আমি নূপুরকে দিয়ে দিব। লিখনের বাবা অনুমতি দিয়ে দিছে, কারণ ওই সম্পত্তির প্রতি আমাদের কোনো লোভ নাই। যদি আল্লাহ আমাদের দেয় তাহলে এখানে আমরা নিজেদের একটা সংসার বানাবো। আর তা আমাদের সংসারের জন্য, নতুন সংসারের জন্য সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন।